আদিত্য সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। সংবাদের শুরুতেই জানবো ঈদ যাত্রার খবর। রাজধানীর কমলাপুর স্টেশন থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী রুবায়েত হাসান। রুবায়েত, রেলপথে যাত্রীরা কোনো ভোগান্তির অভিযোগ করেছেন কি, আর এখন পর্যন্ত ট্রেনগুলো কি সূচি অনুযায়ী চলছে? তৌসিয়া, বিস্তারিতই জানাতে হবে। ঈদের যে 7 দিনের ট্রেনে করে মানুষ যে বাড়ি যাবে তার আজ চতুর্থ দিন। দিনটি শুরু হয়েছে বিলম্ব দিয়ে। বড় একটি ট্রেন ধূমকেতু এক্সপ্রেস, সেটি 1 ঘন্টা 45 মিনিট দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে ছুটেছে। এছাড়া অন্যান্য সব ট্রেনেই 20 থেকে 25 মিনিট থেকে 1 ঘন্টা আধা ঘন্টার বিলম্ব রয়েছে। এই ট্রেনটি জামালপুর এক্সপ্রেস এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আন্তনগর এই ট্রেনটি আমরা দেখতে পাচ্ছি 10টার সময় ছাড়ার কথা, 10টা বেজে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে ছাড়বে, তবে ট্রেনটি চালু রয়েছে ইঞ্জিন। কথা বলছিলাম, এই ট্রেনের যারা সাধারণ যাত্রী, মানুষের চাপ কিন্তু আজ বাড়ি ফেরার ক্ষেত্রে রেলে অনেকটাই কম, তবে বিকেলের দিকে বাড়বে বলে মনে হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানাচ্ছে আজ দিনভর প্রায় 42টি আন্তনগর ট্রেন এবং 3টে স্পেশাল ঈদ স্পেশাল ট্রেন সহ 45টি, তাছাড়া আরও প্রায় 30টি, সব মিলে 70টি ট্রেন 70টি ট্রেন আজ দেশের বিভিন্ন প্রান্তে যাবে। 1 থেকে 1,20,000 মানুষ যাত্রী পারাপারের লক্ষ্যমাত্রা রয়েছে রেলের। এর মধ্যে কিন্তু আপনি জেনে থাকবেন যে গত কয়েক বছর থেকেই পুরো এই যে টিকিটিং ব্যবস্থাপনা, এটি এসেছে একদম অনলাইন সিস্টেমে। এই যারা যাত্রী যাচ্ছেন তারা সবাই অনলাইনে টিকিট কেটে ঢুকছেন। আমি দেখতে পাচ্ছি যে 25% যে স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে সেই টিকিটগুলোতেই আসলে আগে আসবেন আগে পাওয়ার ভিত্তিতে। যেমন এই ট্রেনটি কিন্তু যাত্রা শুরু করছে, দেখা যাচ্ছে যে ঈদের সময় ট্রেন অনুযায়ী বা স্বাভাবিক সময়ের ট্রেনের মতোই রয়েছে। ঈদের সময় ট্রেনে আরও বেশি মানুষ পারাপার করবার কথা এই ট্রেনটির, কিন্তু আজ কিন্তু অনেক মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছে, তবে বিলম্ব রয়েছে। কাল রাত পর্যন্ত কিছুটা বিলম্ব নিয়ে বাংলাদেশ রেলওয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছুটেছে। আজের দিনের শুরুটা আমি যেমনটা বললাম যে 1 ঘন্টা 45 মিনিট দেরি করে শুরু হয়েছে দিনের শুরুটা। মানুষ আনন্দ করতে যাচ্ছে, তবে যারা আজ যাচ্ছে তারা বলছেন যে অনেকটা স্বস্তি, তবে রেলওয়ের ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়েছেন, আবার কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেছেন। আমি দেখেছি যে সবাইকে এনআইডি কার্ড প্রদর্শন করেই আসলে ট্রেনে উঠতে হয়েছে। তবে আজ দিনের শেষ ভাগে যে ট্রেনগুলো দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাবে, একটু পরেই উত্তরের জনপদের উদ্দেশ্যে একতা এক্সপ্রেস ছুটে যাবে, সেটি প্ল্যাটফর্ম বলা যায় যে 6 অপেক্ষা করছে, সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। তো দিন যত গড়াবে মানুষের চাপ বাড়বে, স্বস্তি অনেকটা ভোগান্তিতে পরিণত হবে, এটা বলা যাচ্ছে। সহকর্মী রুবায়েত হাসান জানাচ্ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এবারের ঈদ যাত্রায় উত্তরবঙ্গগামী মানুষ টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজটের ভোগান্তিতে পড়তে পারেন। আশঙ্কা আছে সেতু পারের পর বগুড়া অংশেও, কারণ নির্মাণাধীন ঢাকা রংপুর মহাসড়কের এই 2 অংশে জোরে সোরে চলছে 4 লেনের কাজ। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মাত্র 13 কিলোমিটারের পথ, চলছে 4 লেন প্রকল্পের নির্মাণ কাজ। মূলত সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন বা সাসেক 2 এর অধীনে বাস্তবায়নাধীন ঢাকা রংপুর মহাসড়কের অংশ এটি। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেছে মানুষের ঈদ যাত্রা। স্বাভাবিকভাবেই আগামী কদিনে চাপ বাড়বে এই মহাসড়কে। এতে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত নির্মাণাধীন সড়কের কারণে ভোগান্তিতে পড়তে পারেন বাড়ি ফেরা মানুষেরা। এই রাস্তা তো সিঙ্গেল রাস্তা, এই এলেঙ্গা থেকে পূর্ব পার, এখানে তো বলার জন্য এমনি তো রাতে আসতে লাগিয়ে জাম লাগিয়ে 8 থেকে 10 ঘন্টা পরে গতবার খাটছি, এবারও তাই হবে। আমরা তো ঠিক না, কবার কয় দিক দিয়ে করবে পড়াশোনা, রাস্তা তো নাই। তবে পুলিশ বলছে যাত্রা নির্বিঘ্ন করতে আগের মতো এবারও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া কয়েক কিলোমিটার রাস্তা এরই মধ্যে চওড়া হওয়ায় এর সুফলও মিলবে। যেটা গত বছর মাত্র 1 কিলোমিটার ছিল, 1.2 কিলোমিটার, এবছর এটা আমরা সব মিলে প্রায় 5 কিলোমিটার পেয়ে গেছি। তো এখানে 13 কিলোমিটার থেকে 5 কিলোমিটার 4 লেন পেয়েছি, এখন শুধু 8 কিলোমিটার বাকি আছে 4 লেন হওয়ার। যেহেতু আমরা 5 কিলোমিটার 4 লেন পাচ্ছি, এটা একটা বছরের নতুন একটা অ্যাডভান্টেজ। বঙ্গবন্ধু সেতু পার হয়ে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত প্রায় 10 থেকে 12টি পয়েন্টে
যানজটে আটকা পড়তে পারে ঘরমুখো মানুষ। জেলা সড়ক ও জনপথ বিভাগের তথ্য বলছে, ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশে প্রায় 65 কিলোমিটার মহাসড়কের উন্নয়ন কাজ চলছে। সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত একটু জ্যাম হওয়ার সম্ভাবনা আছে। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, তবে অটো সিএনজি এগুলো যদি হাওয়াই রোডে যদি এর সামনে করে যদি না থাকে তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো গাড়ি চালাতে পারবো। ফিডার রোড যেগুলো আছে, যেগুলো দিয়ে অনেক সময় দেখা যায় ট্রাক ঢুকে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড দিচ্ছি যাতে করে ফিডার রোড দিয়ে কোনো গাড়ি যাতে আমাদের যে সচল যানবাহন যেগুলো চলছে সেগুলোকে বাধাগ্রস্ত করতে না পারে। বিভিন্ন জায়গায় আমাদের মোবাইল পেট্রোল দেওয়া হয়েছে, হোন্ডা মোবাইল দেওয়া হয়েছে। তবে আসার কথা, এরই মধ্যে বেশ কিছু ফ্লাইওভার ও আন্ডারপাস চালু হয়েছে। এসব স্থানে যানজটের শঙ্কা নেই বলে দাবি সড়ক ও জনপথ বিভাগের। মিজানুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সুমন খান। সুমন, গতকাল থেকে তো সড়কের যাত্রীর চাপ বেড়ে গেছে অনেকটাই। টাঙ্গাইলের অংশে এই মুহূর্তে যান চলাচল পরিস্থিতি কেমন দেখছেন? জি তৌসিয়া, ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকেই দেখছি যে ঢাকা থেকে ছেড়ে আসা যে বাসগুলো, প্রচুর চাপ রয়েছে গাড়ির। বিশেষ করে আমাদের এলাঙ্গা হাইওয়ে থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার পর্যন্ত যে 13 কিলোমিটার জামের সংখ্যা আমরা করেছি, সেটার প্রস্তুতি ব্যাপক রয়েছে। পুলিশ সুপারের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন 25টি টয়লেট এবং কি 7টি থেকে 10টি রেকার এবং কি একাধিক ভ্রাম্যমাণ টিম এবং কি পুলিশের প্রায় 700 সদস্য এই 13 কিলোমিটার অংশ জুড়ে কাজ করবে। পুরো হাইওয়ের জন্য মানুষ জানি নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে বিষয়ে প্রচুর প্রস্তুতি রয়েছে। কিন্তু আশঙ্কা করা যাচ্ছে যে এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে 2 লেন, এই 2 লেনের কারণে যে গাড়ির যে চাপটা, সেই চাপের কারণে মূলত এই 13 কিলোমিটার যানজটের যে সংখ্যা করছে সেটার জন্য এত প্রস্তুতি। তো এখন পর্যন্ত যানজট নেই, গাড়ির প্রচুর চাপ রয়েছে। তো ইতিমধ্যেই আমি সকালে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বলেছি, হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে তারা মাঠে কাজ করছে। আপনি দেখতে পারবেন যে আমার পিছনে যে পুলিশ সদস্য তারাও মাঠে কাজ করছে, যে উত্তরবঙ্গে যে প্রবেশদ্বার পুলিশ মাঠে কাজ করছে এবং কি আপনার পুলিশ সদস্যরা যে নির্বিঘ্নে সাধারণ জনতারা যে বাসা ফিরবে, যে ঘরমুখো মানুষ বাড়ি ফিরবে, সেই প্রত্যাশাই তারা করছে। আর সড়ক বিভাগের যে কাজগুলো, যে 4 লেনে কিছু অংশ 13 কিলোমিটার অংশে কিছু কাজ বাকি আছে, সেই বাকি কাজগুলোই দ্রুত সম্পূর্ণ করার জন্যই জোর প্রস্তুতি চলছে। তো তৌসিয়া, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। সহকর্মী সুমন খান জানাচ্ছিলেন টাঙ্গাইলের এলেঙ্গা থেকে। সুনামগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে দাদি নাতনি নিহত হয়েছেন। শুক্রবার রাত 10টায় দিরাই সুনামগঞ্জ সড়কের গাগলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শামসুন নাহার ও তার নাতনি জান্নাত বড়ঘাট এলাকার একটি ইফতার মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন। পথে তাদের বহনকারী মোটরসাইকেলকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুজনেই নিহত হন। আকাশ ছোঁয়া দামের কারণে ঈদ উপলক্ষে বেচা বিক্রি অনেকটাই কম স্বর্ণের দোকানে। সে স্থান দখল করে নিয়েছে গোল্ড প্লেট বা ইমিটেশনের গহনা। নানা রঙের পাথর বসানো এসব গহনা কিনতে এখন দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। বলা যায় দোরগোড়ায় পবিত্র ঈদ উল ফিতর। কেনাকাটায় পোশাকের পর এখন বেশি ভিড় গহনার দোকানে। তবে ঈদ উপলক্ষে স্বর্ণের দোকানগুলোই নেই কাঙ্ক্ষিত সংখ্যক ক্রেতা। বর্তমানে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,14,000 টাকার উপরে। এর সঙ্গে যুক্ত হয় ভ্যাট ও গহনা তৈরির মজুরি। সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে স্বর্ণের গহনা এখন স্বপ্নমাত্র। তবুও বিক্রেতারা আশায় রয়েছেন, ঈদের সময় হয়তো একটু ছাড় পাবো বা একটা ওই সেই দোকানদাররা মনে করবে যে তার একটা সেল ভালো হইলে সে একটু কম রাখতে পারবে, আর আমরাও চিন্তা করলাম যে আমরা একটু লাভবান হবো। এখন হচ্ছে দামটার অনেক উপরে গেছে, লাখের উপরে গেছে, যার কারণে এখন কিন্তু গোল্ড কিনতে গেলে মানুষ চিন্তা করে লাখ টাকা। ঈদ হিসেবে যে সেল বাড়ার কথা, ঈদের উপলক্ষে ওইরকম কোনো বাড়তি বেচা কিনা নাই। কাস্টমার কিনে খুব রেয়ার, যার প্রয়োজন সেইটুকু কিনে। সোনার গহনার চড়া দামের কারণে নিম্ন ও মধ্যবিত্তের কাছে জনপ্রিয়তা বেড়েই চলেছে ইমিটেশনের প্রতি। গোল্ডের দাম অনেক বেশি হওয়ার কারণে এখন কাস্টমার ইমিটেশনের প্রতি ঝুঁকি বেশি। যেমন ইন্ডিয়ান ডায়মন্ড কাট আছে,
তারপর তৈয়বা ছুরি আছে, এগুলোর প্রতি কাস্টমার একটা আসক্ত বেশি হয়ে গেছে। পুঁথি, পাথর আর মুক্তার মিশেলে তৈরি এসব রকমারি গহনা পছন্দের পোশাকের সঙ্গে মিলিয়ে বেছে নিচ্ছেন অনেকেই। স্টোনের চুড়ি কিনেছি, হ্যাঁ, আর মানে গলার না, চুড়ি কেনা হয়েছে, আমার কয়েক সেট চুড়ি কেনা হয়েছে আর পারফিউম কেনা হয়েছে। ঈদ উপলক্ষে বাজারে নানা ডিজাইনের ইমিটেশনের গহনা এসেছে বলে জানান বিক্রেতারা। এগুলো ইন্ডিয়ান বাজাজ গোল্ড চেন আর কি, ভালো কালার গ্যারান্টি, এগুলো কালার থাকে ভালো, চাহিদা ভালো, এগুলো আমাদের সবসময় 12 মাস এগুলো চলে। ঈদের আগ পর্যন্ত বেচাকেনা আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। তো আজকের পরে থেকে লম্বা ছুটি, ঢাকা শহর মোটামুটি ফাঁকা হয়ে যাবে হয়তোবা। তারপরে ঢাকার লোকজন আছে যারা, তারা হয়তোবা কিছু কেনাকাটা করবে, ওই আশাই আছি আর কি আমরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জরুরি প্রয়োজনে কেনাকাটা আরও সহজ করতে প্রথমবারের মতো ডিজিটাল ক্ষুদ্র ঋণের আওতায় পে লেটার নামের বিশেষ জামানতবিহীন ক্ষুদ্র ঋণ সেবা চালু করল সিটি ব্যাংক ও বিকাশ। অ্যাকাউন্টে টাকা না থাকলেও গ্রাহক এখন প্রয়োজনীয় পণ্য কিনে বিকাশ অ্যাপ থেকেই সিটি ব্যাংকের এই বিশেষ ঋণ নিয়ে মূল্য পরিশোধ করতে পারবেন। 7 দিনের মধ্যে এই অর্থ পরিশোধ করলে গ্রাহককে কোনো সুদ দিতে হবে না। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রাপ্তির যোগ্যতা সাপেক্ষে 500 থেকে 30,000 টাকা পর্যন্ত ঋণ সীমা পাবেন গ্রাহকরা। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছেন দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে কেএনএফ এর বিরুদ্ধে যৌথ অভিযান, বান্দরবনে হামলা, গুলি, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার কারণে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত। আরেকটি সংবাদ আছে ঠিকাদার কাজটি পান জালিয়াতি করে তেলবাহী যান উল্টে আগুন। এই যে কদিন আগে তেলবাহী একটি যান উল্টে আরও 4 জনের প্রাণহানির ঘটনা ছিল, সেই বিষয়ে একটি প্রতিবেদন করেছে তারা। এর বাইরেও আছে সড়কটি অনিয়মে ভরা, 15 মাসে 77 জনের মৃত্যু। এই যে তেলবাহী ট্রাক উল্টে যে দুর্ঘটনা ঘটেছে সেই সড়কটি নিয়ে প্রতিবেদন করেছে তারা। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামেও আছে কেএনএফ এর খবরটি। কেএনএফ এর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু, অংশ নেবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ। আরও আছে ফেনীতে ট্রাককে ট্রেনের ধাক্কা, 6 জন নিহত। আরও আছে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের সর্বোচ্চ সতর্কতা। এর বাইরেও আছে ঈদের আগে ডাকাতির ঘটনায় পুলিশের সতর্কতা জারি, সারা দেশে আর্থিক প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি। এরপর জানাবো দৈনিক কালের কণ্ঠের খবর। তাদের প্রধান শিরোনামে আছে পাহাড়ে আবারও অশান্তির পায়তারা, সন্ত্রাসী সংগঠন কেএনএফ। 2020 সাল থেকে পাহাড়ে ব্যাপক তৎপরতা শুরু। এছাড়াও আছে সংসদ নির্বাচনে হেরে ফের উপজেলায় প্রার্থী, উপজেলা নির্বাচন নিয়ে এটি তাদের একটি অনুসন্ধানী প্রতিবেদন। এর বাইরেও আছে দারিদ্র্য জয় করে বিশ্ববিদ্যালয়ে অন্য জীবন, একটি নামে নিজস্ব একটি প্রতিবেদন তাদের। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে আছে অস্ত্রের মজুদ বাড়িয়ে দুর্ধর্ষ কেএনএফ, ম্যানেজারকে পাহারায় রাখে 10-12 জন অস্ত্রধারী, চলছে যৌথ অভিযান। এর বাইরে থানচি রুমা ছেড়ে বান্দরবান শহরে ছুটছে মানুষ। এর বাইরে একটি ছবি দিয়ে তারা প্রতিবেদন করেছে কেউ বাড়িমুখী, কেউ মার্কেটে, ভিড় টার্মিনালে, চাপ মহাসড়কে। এরপর জানাবো দৈনিক যুগান্তরের খবর। তাদের প্রধান শিরোনামেও বান্দরবানের সেই সশস্ত্র গোষ্ঠী কেএনএফ এর খবর। কেএনএফ এর হামলা, গোলাগুলি, ব্যাংক লুট, অপহরণ, পাহাড়ে সাঁড়াশি অভিযান, রুমা থানচিতে কেএনএফ আতঙ্ক, 4 মামলা। এরপরে আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনামে আছে চলতি অর্থবছরে বিপিসির নিট মুনাফা হতে পারে প্রায় 4,000 কোটি টাকা। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। দর্শক, শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।